উফ, ভাবতেই শান্তি লাগছে যে এতদিন পর বসের মুভি নিয়ে কথা বলতে চলেছি। বস যে সবসময় বস হয় তাকে দেখলেই মনে হয়। মুভির কাহিনী প্রেজেন্টেশন কেমন হবে এটা নির্ভর করে ডিরেক্টরের উপর, কিন্তু তার অ্যাক্টিং, ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন নিয়ে কোনো সন্দেহ করা যাবে না। একদম না। এত নিখুঁত, এত অমায়িক, এতটা ন্যাচারালি অ্যাক্টিং করে অ্যাক্টর খুব কম দেখা যায়। যাক, তো আজ যে মুভি নিয়ে কথা বলতে চলেছি, মুভির শুরু থেকে কয়েক মিনিটের কিছু সিন দেখে আপনার মনে হবে অযথা হয়তো কোনো কিছু দেখাচ্ছে, কিন্তু মাঝপথে গিয়ে যখন সেই সিনগুলো সূত্র বের হয় মাথা খারাপ হয়ে যায়। কিভাবে কাহিনীর মাথা নিয়ে এক জায়গায় করে দেখার মতো। মুভির সাবজেক্টটা খুব সেন্সিটিভ, যার কারণে এই মুভি নিয়ে কথা বলাটা জরুরি মনে হলো। ফাহাদ ফাজিল বসের সঙ্গে বিখ্যাত কমেডিয়ান ভাদি বেলু স্যার অসাধারণ তাল মিলিয়েছে। বাকি সব অ্যাক্টররাও ভালো কাজ করেছে। 2 ঘন্টা 30 মিনিটের মুভি, ভালোভাবে এক্সপ্লেন করতে সময় লাগাটা জরুরি, তাই লেট হলো। আগে দেখে থাকলে আবার দেখুন, এতটুকু ভালোবাসা তো আপনি আমায় দিতেই পারেন নাকি। বাকি মুভির আরেকটা মজার দিক হলো কোনো ধরনের হিরোইন বা প্রেম প্রীতির আলায় বালায় নেই। সেদিক থেকে কোনো ধরনের আজে বাজে সিনের চিন্তায় নেই, সবাই মিলে দেখতে পারবেন, নো প্রবলেম। মুভির ফোকাস জাস্ট গল্পের দিকেই করা হয়েছে, যার কারণে মুভি শেষ হতে হতে আপনার মনে হবে অনেকক্ষণ থেকে মুভিটা দেখছেন। মোটামুটি পেঁচালো গল্প, আমি ট্রাই করছি আপনাদের সহজ করে বোঝানোর। এই ফাঁকে আপনারা হাতের কাজগুলো সেরে নিন, ঘুতোঘাতি দিয়ে সাবস্ক্রাইব বাটনে লাথি মেরে বসে পড়ুন নাকি। ওয়েল, কথা বলছিলাম 2025-এ মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার তামিল মুভি নাম মারিসান এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় পালামকোট্টা জেলখানায়। জেল থেকে ছাড়া পেতে খুব সিম্পলি এন্ট্রি করায় মাই ফেভারিট গড অফ অ্যাক্টিং ফাহাদ ফাজিল বস, অর্থাৎ দয়ালানের, সবাই দয়া বলে ডাকে। জেল থেকে বের হয়ে দয়া একটা মন্দিরের ঘাটের পাড়ে আসে। লোকজন ফোন, কাপড় চোপড় সবকিছু উপরে রেখে স্নান করছিল। দয়া একজনের ফোন নিয়ে সেখান থেকে কেটে পড়ে। এরপর একটা মিউজিকের মাধ্যমে ক্যামেরা কিছুক্ষণ তাকে ফলো করে আমাদের বোঝায় যে দয়া কেমন মানুষ বা কি করে। আপনারা না বুঝলে আমি বলছি। তো দয়া একটা বিন্দাস বার্ড, কোনো কিছুর পরোয়া করে না, মান সম্মানের ধার ধারে না, একটু চালাক, একটু রাগী, ইচ্ছে না হলে বাড়ি যায় না, খুব চিল আর চঞ্চল মানুষ। পরিবার বলতে তার একটা মা আছে। সিনেমা দেখতে ঢুকে কিছুক্ষণ পরে আর ভালো লাগে না বলে বের হয়ে আসছিল, পার্কিং এ দেখে একজন বাইকের চাবি ফেলে গেছে। আর কি, মুরগি যেন নিজে শিয়ালের কাছে এসে বলছে, খা খা খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা। তো শিয়াল মামাকে ছাড়বে? দূরে নিয়ে গিয়ে যা যা পাল্টানো যায় পাল্টে বাইক নিজের করে নেয়। তারপর গভীর রাতে গলির ভিতর দিয়ে খুঁজতে খুঁজতে একটা বাড়ি পেয়ে যায় তার কাজের জন্য। মানে সে শুধু রাস্তাঘাটে হাত সাফ করে না, বাড়িও সাফ করে। বাহির থেকে দেখলেই সে বুঝে যায় কোন বাড়িতে ঢোকা যাবে, কোনটাতে ঢোকা যাবে না। চুরি করার ব্যাপারে এতটা এক্সপিরিয়েন্স তার। যাক, ভিতরে যেহেতু ঢুকেছে, কাজ শুরু করবে, পাশের রুম থেকে ছান ছান শব্দ পেয়ে অ্যালার্ট হয়ে যায়। আওয়াজ ফলো করে দেখতে গেলে দেখে একটা লোককে চেন দিয়ে বেঁধে রেখেছে। দরজা খোলার শব্দ পেয়ে লোকটা বলে ওঠে, কুমার এসেছিস, এত লেট করলি কেন? দয়া গিয়ে তার মুখ চেপে ধরে, একটা কথা বলে শেষ করে দেব। এন্ট্রি হয় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার ভাদি বেলু স্যার, অর্থাৎ ভেলাইউদ্দাম পিল্লাই। ও, তুই তাহলে কুমার না? বেটা আমার হাত খুলে দে। দয়া রাজি হয় না, সে চুরি করতে এসেছে, ওদিকে কেন যাবে? কাকু বলে, বেটা আমার ভুলে যাওয়ার প্রবলেম, তাই আমার ছেলে এইভাবে হাত বেঁধে রেখে অফিসে চলে গেছে, এখনো আসছে না, আমি এখান থেকে বেরোতে চাই, তুই একটু হাতটা খুলে দে। দয়া কথা শুনছিল না বলে কাকু তাকে টাকার অফার করে যে এখানে সে কিছুই খুঁজে পাবে না, তাকে বের করে নিয়ে গেলে সে এটিএম থেকে টাকা উঠিয়ে দেবে। 25,000-এর ডিল হয়, ভালো ডিল, তাই দয়া কাকুকে বের করে নিয়ে আসে। আগে এটিএমে যায়, কাকু গিয়ে এটিএম থেকে টাকা বের করে গুনছিল। দয়া এদিক দিয়ে লক্ষ্য করে তার অ্যাকাউন্টে 25 লাখ এখনো স্টিল আছে। দয়ার মাথা খারাপ হয়ে যায়, নিয়ত পাল্টে যায়, কারণ একে তো সে বয়স্ক, উপর থেকে ভুলে যাওয়ার রোগ আছে। সে যদি কষ্টে মশে তার এটিএম কার্ড আর পিন পেয়ে যায় তাহলে তো নালে নাল হয়ে যাবে। সে কাকুর তোষার মধ্যে শুরু করে, স্যার কই যাবেন? আমি আপনাকে নিয়ে যাচ্ছি, চলুন চলুন। কাকু বলে সে অনেক কয়টা জায়গায় যাবে, বাসে যাবে। দয়া ছাড়ে না, সে তাকে নিয়ে যাবে। পাম টাম মেরে তেল তুল মালিশ করে অনেক কিছু বলে তাকে রাজি করায়। কাকু জিগায়, তুমি কি আমায় ফ্রি নিয়ে যাবে? দয়া বলে, না 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 না, পার কিলো আমায় টাকা দিন, সমস্যা নেই, চলুন। দুজন রওনা দেয়। একটু পর দয়া গাড়ি সাইড করে তার হিসু করতে হবে। করতে করতে একজনকে ফোন দেয়, কিন্তু সে রিসিভ করে না। বিড়িটা শেষ করে গাড়ি ছাড়বে, কাকু ডাক দেয়, কুমার। দয়া ভাবছে কুমার আবার কই এখানে। সে কাছে গেলে কাকু এত জোর একটা চুমু দেয়, বেচারা দয়ার রিয়াকশন উফ, দেখার মতো। তোর মা ঠিকই বলেছিল, তুই বাইরে ঘুরে ঘুরে নষ্ট হয়ে গেছিস, কত বড় সাহস বাপের সামনে ধোঁয়া ফুকাচ্ছিস। দয়া বুঝতে পারে সে ভুলে গেছে। গাড়ি ছাড়ে, দয়া ডাকবে কিন্তু বুঝতে পারছে না কি বলবে, আঙ্কেল বলবে নাকি বাপ বলবে, কারণ সে তো তাকে ছেলে মনে করছে। বাপ বলে ডাকে, বাবা গাড়িতে তেল উঠাতে হবে, রুম নিতে হবে, টাকা আছে না? কাকু বলে, এটিএম থেকে উঠাতে হবে, সামনের কোনো বুথে থাম। একটু পর একটা বুথে থামে। ছেলে মনে করে কার্ড দয়াকে দিয়ে কাকু বলে 3,000 টাকা উঠিয়ে আনতে। দয়াও কুমারের মতো ভান নাই, ওহ পাপা আমি তো পিন ভুলে গেছি। ভুলে গেছিস? কতবার না উঠিয়েছিস, ভুলে গেলি কি করে? আচ্ছা আমি মনে করার চেষ্টা করছি, মনে করে বলে। খুশি মনে দয়া গিয়ে পিন চাপে, বাট পিন ভুল দেখায়। আবার চাপে, আবার ভুল দেখায়। শালা কি মিস্টেকটা হলো রে। কাকুকে ডেকে আনে, পিন তো মিলছে না। কাকু একটা সংখ্যা পাল্টে ট্রাই করে, না তাতেও কাজ হয় না। দয়া তো ফেটে যাচ্ছে, শালা সুযোগটা মিস হয়ে গেল। আচ্ছা থাক, কাল দেখবো নি, চলুন আমার কাছে যে টাকা আছে ওটা দিয়ে চলা যাবে।
যাচ্ছে, কাকু বলছে তুই টাকা কই পেলি? ও তোর বোন কৃষ্ণাভেনি দিয়েছে না? দয়া আর কি বলবে, হ্যাঁ হ্যাঁ। তারা বসে আরাম করুক, শ্রীনাগরকৈল থানায় নিয়ে আসে। দুইটা ছেলে এসেছে তাদের বাইক চুরি রিপোর্ট জানাতে। সিনেমা হল থেকে চুরি হয়েছে RX-100 বাইক। ছবি কাগজপাতি দেখালে আমরা বুঝতে পারি এটা তো সেই বাইক যেটা দয়ার কাছে আছে। যে ছেলের বাইক তার বাবা আবার মিনিস্টার পনাম বালামের পিএ। রিপোর্ট লিখে নিয়ে তারা কাজ করুক। সিন পরদিন সকালে এখানে নিয়ে আসে। নাস্তা করতে বসে দয়া কাউকে একটা ছোট্ট ডায়েরিতে তার নাম, নাম্বার, তার কি নাম লিখে দিয়ে বলে, এভাবে আপনি আপনার জরুরি যে জিনিস, যেমন আপনার ছেলের নাম, তার নাম্বার, তিরুয়ান্নামালায় যে বন্ধুর কাছে আপনি যাচ্ছেন তার নাম, নাম্বার, এটিএম পিন, এগুলো লিখে রাখুন, সুবিধা হবে। মূল পয়েন্টটা বুঝতে পেরেছেন তো নাকি? মানে তালে মালে সে জাস্ট চাইছে যে এটিএম পিনটা সে লিখে রাখুক যাতে সে মেরে দিতে পারে। কাকু বলে পরে ঠিক আছে লিখবো না, চলো এখন চলো। দয়ার থেকে কাকু কিছু টাকা নেয়, তার ওষুধ নিতে হবে। দয়াও দিয়ে দেয়, কারণ এটিএম থেকে তো উঠে নিবেই। ওই সামনের ফার্মেসিতে গিয়ে আপনি ওষুধ নেন, আমি একটু কথা বলি বলে সে সাইডে এসে তার পার্টনার, বস বা ফ্রেন্ড যাই বলেন না কেন, গণেশকে ফোন করে বলে তার কাছে একটা বাইক আছে, বিক্রি করতে হবে। এনাকে চেনেন না? আসল নাম বিবেক প্রসান্না। আরে এইসব ছোট মোটো কাজ কত করবি, বড় কিছু কর। করবো বলে এদিকে তাকাতেই দেখে ফার্মেসিতে কাকু নেই। কি হলো? তারা হুড়ো করে এসে দেখে সে বাসে উঠছে। আরে স্যার, দে দৌড়টা দেখুন, মনে হচ্ছে অভিনয় করছে, একদম ন্যাচারাল না? কাকুর কাছে আসে, আরে কি করছেন আপনি? এভাবে না বলে কেউ চলে যায়? চলুন। কাকু নাই পোল্টি, কই যাবো, কে বেটা তুমি? মানে সে ভুলে গেছে। ধরা টানাটানি দেখে লোকজন তেড়ে আসে, কোনো ঝামেলা আছে, পুলিশে ডাকতে চায়। দয়া বলে সে তার ছেলে, দেখুন তার নাম ডায়েরিতে লেখা আছে, ফোন নাম্বারও দেওয়া আছে। ডায়েরি বের করে নাম্বারে ফোন দিলে যখন ফোন তার বেজে ওঠে তখন সবাই বিশ্বাস করে। দয়া বলে তার ভুলে যাওয়ার সমস্যা, এই জন্যই আমাকে না বলে এসেছে, বলে নামিয়ে নিয়ে যায়। বাইক চলতে এক জায়গায় এসে তেল নিয়ে কার্ডটা দেয় বিল দেওয়ার জন্য, কিন্তু পিন আবারও ভুল দেখায়। কাকু দয়াকেই বিলটা দিতে বলে, সে পরে দিয়ে দিবে। দয়ার রিয়াকশন সামনে চলছে। কাকু বলে মেন রোডে রোদ, তো গ্রামের রাস্তা দিয়ে যেতে, সেদিকেই নেওয়া হয়। একটু পর যখন দয়া দেখে কাকু ঘুমাইতেছে, সে ইচ্ছে করে সামনের ছাগলের দলের মাঝে গাড়িটা লেগে দেয়। প্ল্যানটা কি দেখুন, ছাগলের সঙ্গে বেঁধে দিয়েছে, এখন লোকাল মানুষটা কি ছাড়বে? কাকু সরি মরে বলে সেখান থেকে চলে যেতে চাইছে। দয়া ইচ্ছে করে টাকার ব্যাপারটা টেনে আনে, আর শেষমেশ এটাই ফাইনাল হয়, টাকা দিতে হবে। এখন টাকা তো তাদের কাছে নেই, দয়া কার্ড দিতে বলে, বের করে আনবে। কাকু পিন বলে দেয়, শিওর তো এটাই? মনে যেন করতে পারে, এই জন্য সে এটিএম কিবোর্ডের ছবিও উঠিয়ে এনেছে। কপাল। কাকু পিন বলে দেয়। তাদের একটা লোককে নিয়ে দয়া এটিএমে যায়। খুব খুশি হয়ে একেবারে বেশি করে অ্যামাউন্ট দেয়, এক্সাইটেড টাকা আসবে, বাট দেখায় পর্যাপ্ত ব্যালেন্স নেই। কি বলে 25 লাখের মাঝে 25,000ও নেই। ব্যালেন্স চেক করে দেখে মাত্র 8,000 টাকা। টাকা এনে দিতে যাবে, গ্রামের লোকজন বলছে তারা টাকা নিবে না, কারণ কাকু এতক্ষণে তাদের বলেছে তার ছেলে মানে এই দয়া নাকি পুলিশের থেকে কি আর টাকা নিতে পারে। কার্ড কাকুকে দিলে সে যখন মানি ব্যাগে রাখতে যায়, দয়া তখন দেখে তার কাছে এমন আরো 2-3টা কার্ড। দয়া বুঝতে পারে এই জন্যই ব্যালেন্স নেই, সে অন্য কার্ড তাকে দিয়েছে, তার মানে এখনো টাকা পাওয়ার আশা আছে। সেখান থেকে কেটে পড়ে। যেতে যেতে বেলা গড়িয়ে আসছে, কাকুর একটু অস্বস্তি লাগছে, তাই গাড়ি সাইড করতে বলে। দয়া বলে একটু সামনে গিয়েই হোটেল, আমরা সেখানেই থাকবো। কাকু বলে তার বসতে হবে, খারাপ লাগছে, বসে। তারপর জিগাই এটা কোন জায়গার দয়া? দয়া বলে ইছামপট্টি। কাকু মাথায় চাপ দিয়ে বলে এখানে আমার একটা ফ্রেন্ড থাকার কথা, নাম সুব্রমণিয়াম, আমরা ইভিতে কাজ করতাম একসঙ্গে, তুই আশপাশ একটু খোঁজ নিয়ে দেখতো কেউ চিনতে পারে কিনা, তাহলে রাত এখানেই থাকা যাবে। ওর 3টা মেয়ে আছে। দয়া একটা দোকানে এসে কিছু জিনিস নাই, আর সুব্রমণিয়ামের ব্যাপারে জিগাই সে চেনে কিনা। কাকু বলে এই নামে তো কাউকে পাচ্ছি না, তবে হ্যাঁ শ্রীনিবাস নামে একটা লোক আছে যার 3টা মেয়ে আছে, সেই ইভিতে কাজ করতো। নাম যেহেতু আলাদা, দয়া কানে নেয় না। একটা লজে এসে তারা রাতে ওঠে। দয়া ডাবের পানির ব্যবস্থা করেছে, কাকু সেগুলো বানাচ্ছে। দয়ার ফোন আসে, কাকুকে রেডি করতে বলে সে বাইরে কথা বলার জন্য যায়। গণেশ ফোন করেছে, সে যে বাইক বিক্রি করতে চাইলো তার কি হলো? দয়া বলে ওসব ছাড়, বড় দান পেয়েছি, বয়স্ক লোক, ভুলে যাওয়ার প্রবলেম আছে, ব্যাংক ভর্তি টাকা, কিন্তু তার থেকে পিন নিতে পারছি না। সুযোগ মতো আমি তার এটিএম এর ছবি পাঠিয়ে দিচ্ছি, তুই তার 2টা কপি বানিয়ে আমায় পাঠিয়ে দিস। গণেশ বলে ঠিক আছে, তবে হ্যাঁ দেখিস এসব মানুষ কিন্তু সেন্সিটিভ, কোনো ঝামেলা যেন না হয়, কারণ সে চাইলে 1 মিনিটের মাঝে অ্যাকাউন্ট ব্লক করে দিবে, পরে আমছাড়া 2টাই যাবে। ঠিক আছে, ওকে, দেখছি। ভিতরে এসে কাকুর সঙ্গে গল্প করে, আপনি ভালো, সবকিছু ভুলে যান, কত মানুষ কত কিছু ভুলতে চায় কিন্তু পারছে কই, এটাও একটা অবদান মনে করেন। আর 2-4টা গল্প করে ঘুমায় পড়ে। সকালবেলা কাকু আগেই উঠে রেডি। দয়া একটু লেট করে ওঠে, আরে স্যার আমায় ডাকবেন না? কাকু বলে না, তুমি সারাদিন গাড়ি চালিয়েছো, তাই ভাবলাম আরাম করো। রেডি হয়ে হোটেলে আসে খাইতে, তারপর বুদ্ধি করে ওয়েটারের সঙ্গে পা বাঁধিয়ে দেয় যাতে হালকা করে তরকারি কাকুর প্যান্টে পড়ে। দয়া তো খুব পাট নেয় তার উপর। কাকু পরিষ্কার করতে ওয়াশরুমে যায়, এই ফাঁকে দয়া তার ব্যাগ থেকে কার্ড বের করে ধামাধাম ছবি উঠিয়ে গণেশকে পাঠিয়ে দেয়। তার আসার আগে আবার ঠিকঠাক করে রেখে দেয়। খাওয়া দাওয়া শেষ করে গাড়ি ছাড়ে কোয়েম্বাটুরের দিকে, কারণ গণেশ সেখানে আছে। তাকে যে ছবি পাঠালো, কার্ডগুলো তো তার থেকে নিতে
হবে। একটু যাওয়ার পর কাকু বলে, দয়া আমরা কি উল্টো দিকে যাচ্ছি নাকি? তিরুয়ান্নামালাই পেছন দিকে না? দয়া বলে, আপনি কিভাবে বুঝলেন? কাকু বলে, বোর্ডে দেখলাম দয়াশিলি এত কিলো, এটা তো উল্টের দিকে। দয়া কাকুকে বোঝানোর চেষ্টা করে তারা যেখানে যাওয়ার কথা গিয়েছিল, কাকুর বন্ধুর সঙ্গে দেখাও করেছে, এখন তারা ফিরে আসছে। কি স্যার এত কিছু একবারে ভুলে গেলেন? মিথ্যে বলছে আর কি। কাকু বলে, গিয়েছিলাম আমরা। ব্যাগ চেক করে বলে, তাহলে টাকা কই? টাকা? আমার বন্ধু যে 25 লাখ দেওয়ার কথা সেটা কই? শুনে তো দয়ার হুঁশ উড়ে যায়। কি 25 লাখ? তার মানে ব্যাংক আর ক্যাশ মিলে 50। কাকুরও মাথা খারাপ। টাকার কি হলো? রাস্তার ডাইন সাইডে এসে বসে পড়ে। টাকা নিয়ে ভাবছিল। দয়া গাড়ি ঘুরে নিয়ে বলে, আরে স্যার আমি তো মজা করছিলাম, আমরা তো যাইনি, যাচ্ছি, রাস্তার মাঝে আছি। কাকু বলে, যাচ্ছি তুমি না বললে গিয়েছিলাম? দয়া চাপা মারছে, না স্যার বলেছি যাচ্ছি, আপনি শুনেছেন গিয়েছিলাম। দেখুন বাইকের মাথা তো ওদিকেই করা, উল্টা পাল্টা বুঝিয়ে গাড়ি ছাড়ে। কাকু আর কিছু বলে না। একটু যাওয়ার পর গাড়ি মেকানিককে দেখাতে এখানে থামে। মেকানিক একজনকে বলছিল, কিরে সব হারালি? লোকটা রেগে মেগে চলে যায়। তার কথা শুনে দয়া এভাবে ইশারা করে। উফ, এতটা রিয়েলিস্টিক, কঠিন। কিসের ইশারা? খেলার। গাড়ি ছাড়তে একটু সময় লাগবে, সেই ফাঁকে দয়া বসে পড়ে লোকাল লোকদের সঙ্গে খেলতে। যারা খেলছিল তাদের থেকে তো ভাই শিয়ানা বেশি, কারণ ঘাটের পানি খাওয়া লোক সে। 5,000-এর মতো এইটুকু সময় সে কামাই করে ফেলে। এর মাঝে ফোন আসে, দয়া কাকুকে এখানে দাঁড়াতে বলে সে সাইডে যায়। মানে গণেশ তার লোক দিয়ে কার্ড তার কাছে পাঠিয়েছে। গণেশকে জানায় কার্ড হাতে পেয়েছে, দেখতে অরিজিনাল থেকেও সুন্দর। সে তো এদিকে বিজি, ওদিকে কাকু লাগায় ঝামেলা। সে খেলে টাকা হেরে উঠে যাচ্ছিল বলে তারা তাকে ধরেছে। দয়ার তো মেজাজ খারাপ হয়, এরা তাকে ধরেছে কেন? পরে যখন শোনে 5,000 টাকা সে এইটুকু সময়ের মাঝে হারিয়েছে, বেচারার মুখ দেখার মতো। না পারছে কিছু বলতে, না পারছে চুপ থাকতে। সে 3,000 দিতে রাজি হয়, এরা তা নিবে না। একজন একটু জোর দেখাতে চাইলে দয়া তার যে একটা রূপ দেখায়, লোকাল লোকজন হয়েও তারা ভয় পেয়ে যায়। এমন মনে হচ্ছিল তার মাথা খারাপ, লাইক সাইকো। কাকুর অনুরোধে কিছু টাকা দিয়ে সেখান থেকে তারা রওনা দেয়। তিরুয়ান্নামালায় আরো দূরে, তাই মাঝে আবার এক জায়গায় বিরতি দেয়। কাকুর ক্ষুধা লেগেছে বলে দয়া খাবার নিতে যায়, কিন্তু এসে দেখে সে ঘুমিয়ে পড়েছে। দয়ার একটু দয়াই লাগে। যাক, রাত পেরিয়ে সকালে আবার তারা রওনা দেয়। গল্প সল্প করতে করতে ফাইনালি জায়গার মতো চলে আসে। মানে এটা একটা আশ্রম যেখানে তার বন্ধুর চারি থাকে। দয়া জিজ্ঞাসা, তার কথা কি আপনার মনে আছে? মানে চিনতে পারবেন তো? কাকু বলে, খবর দিয়েছে আসুক, সামনে এলেই চিনতে পারবো। একটু পর চারি কাকু আসে। অনেকদিন পর তাদের দেখা, তাই খানিকটা ভালোবাসায় জড়িয়ে পড়ে। কাকু দয়ার সঙ্গে আলাপ করে দেয় তার নতুন বন্ধু। দয়ার ফোন আসে, তাই সে সাইডে যায়। কাকু গল্প করতে করতে চারির সঙ্গে ভিতরে যায়। গণেশ ফোন করেছে, সে পিন পেল কিনা। দয়া বলে, না এখনো পাইনি। এমন এক অবস্থা, না জোর করতে পারছি না শান্তভাবে কিছু হচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। গণেশ বলে, মাথা শান্ত রাখ, কাজ হবে। একটু পর কাকু অসময় যায় ফ্রেশ হতে। দয়া চারি কাকুকে জিজ্ঞায় তার ছেলের নাম কি কুমার, তার মেয়েও আছে একটা। চারি বলে, তুমি কি করে জানো? উনি বলেছে। চারি কাকু বলে, একটা ছেলে একটা মেয়ে, কৃষ্ণাবেণী। তুমি জানো আমি কে? আমি তার শালা, আমার বোনকে সে বিয়ে করেছে। কুমার আর কৃষ্ণাবেণী আমার সন্তান। কুমার জন্মানোর সময় আমার ওয়াইফ মারা যায়, তারপর থেকে সে তাদের মানুষ করে, কারণ তাদের কোনো সন্তান ছিল না। কথাগুলো দয়ার মনে অনেকটা ইফেক্ট ফেলে, কারণ লোকটাকে দেখলে মনে হয় না তার ভিতরে এত কিছু চলছে। বয়স হয়ে গেছে, এই বয়সেও একা একা সার্ভাইভ করছে, একটু খারাপই লাগে। কাকু বলে, তোমায় যে সব বললাম ওকে যেন বইলো না। একদম। ফ্রেশ হয়ে খেতে বসে, সুযোগ পেলে দয়া কাকুকে টাকার কথা বলে, সে এখানে টাকা নিতে এসেছে। কাকু বলে, আরে ও তো 1 সপ্তাহ আগে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে, আমি বলতে ভুলে গেছি। কথাটা শুনে দয়ার মেজাজটা এত খারাপ হয়ে যায়, কারণ সে কত কি প্ল্যান করেছিল, এত কষ্ট করে এখানে এলো। বিদায় আদায় নিয়ে সেখান থেকে রওনা দেয়। পালাক্কাড় যাবে। বিকাল হয়েছে। কাকু বলে, আমার ভালো লাগছে না, তুমি তো বাড়িতেও যাবে, তো একটা কাজ করো, আমার এখানে রেখে তুমি চলে যাও। দেখা কি আর তাই করে? তার তো টার্গেট পূরণ হয়নি। বলে, না 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 স্যার, সমস্যা নেই, মাকে বলে দিয়েছি আসবো, সে জানে আমি একটু এমনই। চলুন আজ থেকে আমরা কাল না হয় একসঙ্গেই যাবো। ওকে। একটা লজে ওঠে। চেঞ্জ করে কাকু দয়াকে বলে, তুমি কি আমার জন্য একটা কাজ করে দিতে পারবে? আমি সব কিছু ভুলে যাওয়ার আগে একজনের থেকে ক্ষমা চাইতে চাই, তুমি কি তার নাম্বার জোগাড় করে এনে দিতে পারবে? লোকটার নাম শ্রীধর, এখানকার বড় শপিং মলের মালিক। তার সঙ্গে আমি অনেক বাজে ব্যবহার করেছিলাম এক সময়, সে খুব কষ্ট পেয়েছিল, আমি চাই তার থেকে ক্ষমা চাইতে। যদিও এটা অনেক পুরনো কথা, তুমি কি ট্রাই করবে? এই সেই শ্রীধর। দয়া মলে ঢুকতেই সে বের হয়ে যায়। দয়া নর্মালি ট্রাই করে নাম্বার নিতে, কিন্তু কাজ হয় না। পরে তার মলে ড্রেস পরে সেখান থেকে ফোন চুরি করে এই কাকুকে বোকা বানিয়ে মালিকের নাম্বার নিয়ে নেয়। লজে এসে কাকুকে দেয়। আরে দয়া, তোকে তো হিরোর মতো লাগছে। দামি জিনিসে সবাই হিরোই হয়, আপনি কথা বলুন, আমি রাতের ব্যবস্থা করি। বলে সে ডাবের পানি নিতে যায়। সেই সাথে বেলা গড়িয়ে সন্ধ্যায় তাদের আড্ডায় সিন শুরু হয়। দয়া জিগায়, কথা বলেছেন তার সঙ্গে? কাকু বলে, হ্যাঁ হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সেই রাত পার হয়। সকালে রওনা দিবে। দয়া বাইকের চাবি পাচ্ছিল না। কাকু বলে, গাড়িতে ফেলে আসিসনি তো? দয়া বলে, না, এবং তো হওয়ার সম্ভাবনা নাই। তারপরে সন্ধ্যের বসে গিয়ে দেখে তাই তো, চাবি গাড়িতেই আছে। সেখান থেকে তারা একটু তাদের মতো যাক সিন কাট করে মুভির শুরুর এরিয়া নাগরকোয়েল থানার সেই বাড়িতে নিয়ে আসে যেখানে দয়া প্রথম চুরিটা করতে গেছিল। মনে আছে? এখানে এসিপির পোশাকে এন্ট্রি হয় মুভির অন্য আরেক ক্যারেক্টার, অসাধারণ একজন অভিনেত্রী কোভাই সারালা অর্থাৎ ফারিদা বেগমের।
এই বাড়ি থেকে একজনকে উপরে পাঠানো হয়েছে যে রিটায়ার্ড জেলার ছিল। পাশের কাকু বলছে, ম্যাডাম আপনি কি মিনিস্টার পোনাবাল্লামের পিএকে চেনেন? তার ছেলে বাইক চুরি রিপোর্ট দিয়েছিল, আমরা সেই বাইক খুঁজতেছিলাম, একজন নাকি সেই বাইকটা এই রোডে দেখেছে, তার মানে হতে পারে সেই বাইক চোরই কিল। ম্যাডাম বলে হতে পারে, তার আগে ভিকটিমের ব্যাপারে খোঁজ নাও, তার শত্রুকে কে থাকতে পারে। কন্ট্রোল রুম থেকে প্রদীপ ফোন করে ম্যাডামকে কিছু তথ্য দেয়, সেই তথ্য ম্যাডাম তার সিনিয়রকে দিতে বলে, স্যার যে লোককে উপরে পাঠানো হয়েছে মারার কিছুক্ষণ আগে তার সঙ্গে কেউ ফোনে কথা বলেছে 2 বার, যে নাম্বার যে ফোন থেকে কথা বলেছে সেম ফোন সেম নাম্বার থেকে ইসামপাট্টির শ্রীনিবাস নামে এক ব্যক্তির সঙ্গেও কথা বলেছে যাকে বাজে অবস্থায় পাওয়া গেছে। এরপর আবার সেম নাম্বার সেম ফোন থেকে তিরুয়ান্নামালাইয়ের শ্রীধরের সঙ্গে কথা হয়, যার বডিও আজ সকালে পুলিশ পেয়েছে। আপনারা কি কিছু আন্দাজ করতে পেরেছেন? আরো সামনে দেখুন। এরা যেতেই আছে, বেলা দুপুর হয়ে যায়। ম্যাডাম তার সিনিয়রকে বলছে সে কাজ সেরেই ফোন বন্ধ করে রাখছে, যার কারণে তাকে ট্র্যাক করা যাচ্ছে না, কিন্তু একটা বাইকের সূত্র পাওয়া গেছে, লোক লাগিয়েছি, তারা সেই কাজে আছে, পেলে আমি আপনাকে জানাচ্ছি। এরা যেতে যেতে এখানে একটু আরাম করে, তারপর সেখান থেকে রওনা দেয়, চলে আসে সালেমে। গণেশের বাড়ি এখানে। দয়া বলে গণেশের এখানে আজ একটা উৎসব আছে, তো রাত এখানে থেকে কাল তারা বেরিয়ে যাবে। ওকে। রাতে কাকুকে রুমে রেখে এরা প্ল্যান করছিল কি করা যাবে। গণেশ বলে তার থেকে পাসওয়ার্ড নেওয়া ছাড়া সম্ভব না। ওদিকে কাকু কি যেন সব করছে, দয়া আর গণেশের ড্রিঙ্কে সেগুলো মিশিয়ে দেয়। একটু পর এরা আসে, কাকু তাদের হাতে গ্লাস দেয়, খেতে শুরু করে। মাঝে উৎসবের স্টেজে নার্গিস আন্টির গান বেজে ওঠে, সেই তালে এরাও নাচ শুরু করে। কি হবে নাকি 2 লাইন? মজা পেয়েছেন? তাহলে চলুন সামনে যাই। এরা নাচের মোড়ে আছে। কাকু হিসুর কথা বলে রুমে এসে মানি ব্যাগ থেকে যখন অনেকগুলো সিম বের করে, মুভির মোড় ঘুরে যায়। সে সিম ফোনে উঠিয়ে শিল্পম নামে একটা টাকলাকে ফোন করে বলে, তুই আমায় চিনবি না? মধুমিতার নাম তো মনে আছে না? নাম শুনে টাকলা টিনের ঘরে বাজ পড়ে। কাকু বলে 1 ঘন্টার মাঝে আমার সঙ্গে এসে দেখা কর। পরের বার ফোন করে লোকেশন বলছে, কোথায় আসবি বলে ভদ্র ছেলের মতো গিয়ে আবার নাচতে শুরু করে। নাচানাচি শেষ হলে কাকু ফ্রেশ হয়ে আসতে এদের কথা শুনতে পাই, কই থেকে যেন পালিয়েছিল। জানতে চাইলে দয়া বলে, স্যার আর বললেন না, এই হারামি একটা মেয়ের পিছু নিয়েছিল, মেয়েটা পটেও গেছিল, ফোনে কথাও হতো। পরে সে যে জানতে পারলো তার বাপ পুলিশ, ফোন সহ পুকুরে ফেলে দেয়। কাকু বলে, ফোন সহ ফেলতে হবে কেন? সিম খুলে ফেললেই তো হতো। গণেশ বলে, আরে স্যার সিম ফেলে দিলে কিছু হবে না, ওরা ফোনের ইএমআই নাম্বার ট্রেস করে, ওই ফোনে কোন সিম উঠাবেন অন হওয়ার সঙ্গে সঙ্গে ওরা জেনে যাবে। শুনে কাকু একটু হা করে থাকে, কারণ সেটা জানতো না। যাকে একটু পর দয়া ঘুমিয়ে পড়ে, তারপর গণেশে পড়ে। এরপর আমরা দেখি কাকু রেডি হচ্ছে, একটা হাতুড়ি লুকিয়ে ভিতরে নিয়ে বের হলো। বাইরে এসে টাকলাকে আবার ফোন করলে সে এবার পার্ট নিতে থাকে। আবে কে তুইবে? কিসের মধ্যে? কাকু বলে, তাড়াতাড়ি অমুক জায়গায় চলে আয়, নয়তো ভিডিও তোর বউয়ের কাছে পাঠিয়ে দেবো। ওদিকে কন্ট্রোল রুমে তার ফোনের সিগন্যাল দেখা যায়, সে বিস্তারিত বের করবে তার আগে ফোন অফ হয়ে যায়। সিনিয়রকে বললে সে আবার ম্যাডামকে বলে ওই ফোন আবার অ্যাক্টিভ হয়েছিল, আজও 2 বার কল করেছিল একটা নাম্বারে, কিন্তু ট্রেস করার আগেই ফোন বন্ধ হয়ে গেছে। তবে কোন টাওয়ার ইউজ করেছে এটা বের করা যাবে। আর ও এখন সালেমের কান্নানকুড়ি এরিয়াতে আছে। ম্যাডাম সেই থানায় ফোন করে পুলিশকে জানাতে বলে সে আসছে। পুলিশকে জানালে তারা বের হয়। এখানে কাকু অপেক্ষা করছে। একটু পর আবুল খায়ের ঢেউটি না আসে। কাকুকে দেখে তার সাহস বেড়ে যায়। আবে বুড়ো তুই কে বে? আমাকে ধমকাচ্ছিলি? শালাকে। কাকু তার আগে তাকে মেরে দেয় যাতে সে চটকে পড়ে। সঙ্গে আম খাওয়ার যন্ত্র এনেছিল, চেষ্টা করে, তাতে কাকুর হাতে গিয়ে একটু লাগে, বাট তাকে ধরে ফেলে। মোটা পাতলা একটু সাইজ করে হাত বোধ বেঁধে রাখে। এরা চেষ্টা করছে। ম্যাডাম বলে যাকে ফোন করেছিল তার ফোন তো অন আছে, ট্রেস করে লোকেশন বের করো। বগা ফান্দে পড়েছে তো এখন গলার তেজ কমে গেছে। ভাই কি করছেন? কে আপনি? মধুর ঘটনা অনেক আগের। আপনি? কাকু একটা চটকানা দেয়। অনেক আগের না? সে ছাড়া আর কার সঙ্গে বল? না না স্যার আর কেউ না। কাঁদতে থাকে। স্যার আমায় ছেড়ে দিন, ছেড়ে দিন। কাকু তার ফোনটা এনে ফেস লক খুলে বলে, মধুমিতার মাকে ফোন করছি, সে যদি তোকে মাফ করে আমিও ছেড়ে দিব বলে কল করে টাকলার সামনে ধরে। যেই সে বলে সে সিলভাম, ওপার থেকে ফোন কেটে দেয়। কাকু তাকে তো এখন ছাড়বে না। ম্যাডাম এখানকার পুলিশকে ঠিকানা পাঠিয়ে দিয়েছে, তারা আসছে, বাট একটু সময় লাগবে কারণ রাস্তা দূরে। কাকু পাশে বসে যখন তার সঙ্গে আরো কিছু কথা বলে তখন আমরা ক্লিয়ার হয়ে যে এই হারামি একটা টিচার। তার স্কুলে মধুমিতা নামে একটা বাচ্চা মেয়েকে সে তো আকাম করেছেই, ওই মেয়েকে আবার ভয় দেখিয়ে তার এক বন্ধুর কাছেও পাঠিয়েছে যার নাম আরুণ।
কাকু তার নাম্বারটাও নিয়ে নেয়, তাদের মাঝে কোনো কোড ওয়ার্ড আছে কিনা জেনে নেয়, আরও কিছু জিজ্ঞেস করবে। পুলিশের কল আসে টাকলার ফোনে, কারণ তার নাম্বার বের করেছে তো তারা, সে তো পুলিশকে জানায়নি। কাকু আর লেট না করে তার কাজ সেরে লাইট অফ করে দিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর পুলিশ সেখানে আসে, বাট ততক্ষণে লেট হয়ে গেছে। কাকু আরামসে পার হয়ে যায়। ওই যে গণেশের থেকে শুনলো ফোন ট্রাক হয়, নদীতে ফোনটা ফেলে দিয়ে চলে যায়। সকালে গ্রামের লোকজন গণেশকে ডেকে উঠায়, তার বন্ধুর বাপ নাকি বাইরে পড়ে আছে। গণেশ দয়াকে ডেকে নিয়ে গিয়ে দেখে এভাবে পড়ে আছে, হাতে চোট লেগেছে। দেখে সে তার ছেলে কুমার বলছে কি করে হলো। কাকু বলে সে হাঁটতে বের হয়েছিল, আশপাশে কেউ ছিল না, একটা ছেলে তার ফোন কেড়ে নেয়, সে বাধা দিতে লাগলে সে হাতে একটু চোট মারে, তাই দৌড়াদৌড়ি করে তাকে রুমে এনে শুইয়ে দেয়। কাকু দয়াকে তার ছেলে মনে করে আরো ইমোশনে ফেলছে। দয়া গণেশকে বলে এমন একটা লোককে কি করে ফেলে যায় বলতো, শালা কিছু তো করতেও পারছি না, এখন ছাড়তেও পারছি না। মানে তার অলরেডি কাকুর উপর মায়া জন্মেছে। ওদিকে পুলিশ বাইকের পিছনে এতে নিতে ইচামপট্টির এই দোকান অব্দি এসেছে। কাকুর কাছ থেকে তো দয়া খাবার নিয়েছিল, সে চিনতে পারে। অফিসার ফোন করে বসকে বলে দেয় কাকু এখন অনেকটা ঠিক আছে, তাই তারা রওনা দিতে বের হয়। গণেশ তার একটা পুরনো ফোন কাকুকে দেয় যাতে সে ইউজ করতে পারে। কাকু বলে কুমার এ কে? পাপা এ আমার ফ্রেন্ড, তুমি যাও আমি আসছি। মানে সে এখনো কালকের ব্যথা থেকে বের হতে পারেনি, দয়া এমনটা ভাবছে। গণেশ বলে দেখ কি করবি কর, কোনো প্রবলেম হলে আমার ফার্ম হাউসে নিয়ে আসিস, ওখানে কাজ সারবো নি। ওকে বলে তারা বের হয়ে যায়। ক্যামেরা মধুমিতা, যার নাম একটু আগে বের হলো, তার বাড়িতে আনে। ম্যাডাম টিচার শিবা সিলভামের ব্যাপারে কথা বলতে এসেছে। মধুমিতার মা বলে ম্যাডাম ও টিচার ছিল, কিন্তু কখনো টিচারদের মতো ব্যবহার ছিল না তার। বাথরুমে লুকিয়ে আমার মেয়ের ভিডিও করে নেয়, তারপর থেকে তাকে পেরেশান করতে থাকে। মেয়েটা আমায় বারবার বলতো স্কুল পাল্টে দাও, স্কুল পাল্টে দাও। আমি কানেই নিইনি, কারণ ও ভালো মন্দের কিছু বুঝতো না। এর মাঝে মধু ওর শিকার হয় আমি জানিই না। এ অবধি নর্মাল ছিল, কিন্তু পরে মধুকে তার বন্ধুর কাছে পাঠায় আর বলে তার সঙ্গে কোনো বান্ধবীকেও নিয়ে আসতে হবে, তা না হলে তারা ভিডিও ছেড়ে দেবে। ভয়ে মধু তার ফ্রেন্ড ধানিয়াকেও তার সঙ্গে নিয়ে যায়, কিন্তু ধানিয়াকে রেখে তারা তাকে পাঠিয়ে দেয়। পুরো দিন পার হলে যখন ধানিয়া বাড়ি পৌঁছে না, পুলিশ বাড়িতে আসে মধুর থেকে শুনতে। পুলিশ চলে গেলে আমি যখন ওকে ধরি, ও আমার সব খুলে বলে। আমি সব শুনে এতটা হতভম্ব হয়ে যাই যে কি করব বুঝতে পারছিলাম না। আমরা যদি তখন এই পুলিশকে জানাতাম, ধানিয়াকে হয়তো পাওয়া যেত, কিন্তু মান সম্মানের ভয়ে আমরা চেপে যাই, যার কারণে ধানিয়ার খোঁজ খবর আর পাওয়া যায় না। ব্যাপারটা মধুমিতা ভুলতে পারছিল না। পরে একটা এনজিওর মাধ্যমে আমি সাইকোলজিস্টের ক্লাস করাই, সব ঠিকই হচ্ছিল। আমার হাজবেন্ড জানতে পারলে ঝামেলা করতো, তাই ক্লাস আমি বন্ধ করিয়ে দিই। এর কিছুদিন পর মধু ধানিয়ার পিছে নিজেকে অপরাধী মনে করে একা একাই চকচকে সমাজের একটা কালো সত্য। বলুন এমন মানুষের মাঝে আপনি নিজেকে কিভাবে মানুষ হিসেবে সেরা জীব বলতে পারেন? মধুর মা একটা চিঠি এনে ম্যাডামকে দিয়ে বলে এটা আজ অব্দি আমি কাউকে দেখাইনি, আপনি রাখুন। মধু চলে যাওয়ার আগে চিঠিতে লিখে গেছিল কে কে তার আর ধানিয়ার পিছে রয়েছে। ম্যাডাম বলে এখানে আরুণ নামে যে ব্যক্তির কথা উঠেছে তাকে কি আপনি চেনেন? সে চেনে না। তার কথা যে এই কাজ করেছে, মানে সিলভামকে এভাবে শাস্তি দিয়েছে, সে ঠিকই করেছে। ক্যামেরা এদের কাছে নিয়ে আসে। কাকু জিজ্ঞাসা তারা কই যাচ্ছে? দয়া বলে আমার বাড়ি। একটু পর চলে আসে। খোলা মাঠ, সবুজে ভরা চারপাশ, এমন জায়গাতে জীবন কাটুক, বের হয়ে যাক শান্তির শ্বাস। ইনি দয়ার মা। খোঁজ খবর নেই, হুটহাট আসে, হুট করে গায়েব হয়ে যায়, তাই ছেলের উপর খুব অভিমান। বাট দয়া তো আর আমাদের মতো না, মাকে পটিয়ে ফেলে। কাকুর ব্যাপারে বলে তার মাথার একটু সমস্যা, ভুলে যায়, তাকে ছেলে মনে করে। কিছু কিছু কাছের মানুষের বাড়ি বাড়ি ঘুরতে চায়, তাই সে তাকে নিয়ে বেড়াচ্ছে। আন্টি খাবার রেডি করুক। কাকু স্নান টান করে বাড়ি ঘর দেখছিল, এখানে নজর পড়ে দয়ার বাবা মার বিয়ের ছবিতে। কৌতূহল নিয়ে দেখতে গেলে নজর আটকে ডেটে। পেছনে আন্টি আসে, কি ভাই সাহেব আপনি কি দেখছেন এইভাবে? কাকু বলে আপনাদের বিয়ের তারিখ। মানে কাকুর বিয়ের তারিখও সেম ডেটেই ছিল। তার থেকে মজার ব্যাপার, সেম তারিখে তার ওয়াইফের জন্মদিনও ছিল। যখন ওয়াইফের কথা আসলো, কাকুর স্মৃতির মাধ্যমে আমাদের দেখাতে সিন পেছনে নিয়ে আসে। ইনি কাকুর একমাত্র লক্ষ্মী বউ মীনাক্ষী। এনাকে চেনেন না? অনেক মুভিতে মায়ের রোল করেছে। আসল নাম সিতারা। তাদের নিজের কোনো সন্তান ছিল না। কুমার আর কৃষ্ণাবেণীকে তারা ছোট থেকে বড় করেছে। পালক ছেলে মেয়ে হলে কি হবে, তারাও যেমন তাদের ভালোবাসে, বাচ্চারাও তেমনই। বাট কাজের ক্ষেত্রে তাদের আলাদা থাকতে হয়। মাঝে মাঝে আসে, যখন তারা এসে চলে যায় আন্টির মনটা খারাপ হয়। বাট সে পেশায় একজন সাইকোলজিস্ট, বাচ্চাদের গাইড করা তার কাজ, তাই সবসময় কোনো না কোনো বাচ্চা তার সঙ্গে থাকে, আর নয়তো তারা বাচ্চাদের সঙ্গে থাকে। আশপাশের লোকজন তাদের খুব সম্মান করে। এক রাতে কাকুর ঘুম ভেঙে গেলে উঠে গিয়ে দেখে আন্টি রান্না করছে। কাকু বলে মিনু কি করছো এত রাতে? আন্টি বলে এত রাত সকাল হতে চলেছে তুমি। কাকু ইশারা করে ঘড়ি দেখতে, দেখে তাই তো সবে 2টো বাজে। তার মনটা খুব খারাপ হয়ে যায়। কাকু তার পাশে থাকে। এর কয়েকদিন পর আন্টি কাউন্সিলিং এর জন্য সালেমে আসে, যেখানে মধুমিতা পড়তো তার কাছে। তার থেকে সবকিছু শুনছে, কিভাবে কি ঘটেছে। সে কান্না করতে করতে সব বলছে। কাকু স্কুলের বাইরে ডক্টরের সঙ্গে কথা বলছে যে ও একজন চাইল্ড সাইকোলজিস্ট। এমন রিপোর্টের কথা আমি কি করে বিশ্বাস করব, আর ওকে বলবোই বা কি করে? এ কি কোনো চিকিৎসা নেই? ওপার থেকে ডক্টর যা বলে মন খারাপ করার মতো। ডক্টর বলে আন্টির যে রোগ হয়েছে এটা আলজাইমার ডিজিজের মতো। সে আস্তে আস্তে জায়গা, পার্সন, এমনকি নিজের ছোট ছোট ব্যাপার থেকে শুরু করে সব কিছু ভুলতে থাকবে সময়ের সঙ্গে সঙ্গে। যার শুনলো কাকু সেই ঝটকা থেকে বের হতে পারেইনি। আন্টি মধুমিতার কেস শুনে অন্য জগতে চলে গেছে। তার খেয়ালই নেই কাকু তার জন্য অপেক্ষা করছে। যখন কাকু ডাক দেয় তখন সে হুঁশে আসে। আরে তুমি এখানে কখন থেকে দাঁড়িয়ে আছো? গাড়িতে এসি থাকতে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? মানে তার মনেই নেই তারা একসঙ্গে এসেছে, সে তার জন্য অপেক্ষা করছে। কাকুর কাছে ব্যাপারটা বেশ চিন্তার হয়ে দাঁড়ায়। সিন বর্তমানে আসে।
বিদায় আদায় নিয়ে এরা বের হয়। কাকু বলে তোর আসা দরকার কি ছিল, এতদিন পরে এলি মায়ের কাছে থাকতি। দয়া বলে সমস্যা নেই। কাকু বলে তুই কি জানিস সমস্যা আছে না নেই, বাবা মারা সব সময় চায় সন্তানরা কাছে থাক। দয়া বলে আরে স্যার আপনাকে এইভাবে একা কি করে ছাড়ি, আর তাছাড়া আমি একটা চিন্তা করেছি। কি? আমি সব চুরি চামারি ছেড়ে দেবো। বাহ, খুব ভালো কথা। আন্টি ফোন করে বলে বেটা এখানে দেখি তোর নাম লিখে সাইন করে 10 লাখ টাকার চেক। দয়া বুঝতে পারে। কাকুর দিকে তাকালে কাকু বলে চল ছাড়, ভালো চিন্তা মাথায় এলে সেটা তখনই করতে হয়। কাকুর এই ব্যাপারটা দয়াকে আরো অবাক করে তোলে। দয়া বলে কত করে বললাম আজ বাড়িতেই থাকি, আপনি তো কথাই শুনলেন না। কাকু বলে আরে পাগল, বাড়িতে থাকলে কি আমরা ডাবের পানি খেতে পারতাম, আর তাছাড়া আজ রাতটা একটু জরুরি, চল। মজামস্তি করতে করতে তারা সামনের দিকে যাক। এখানে ম্যাডাম কাকুর সঙ্গে আলোচনা করছে যে না এটা কোনো সিরিয়াল কিলের লক্ষণ না, ভিকটিমের সঙ্গে কোনো কানেকশন, কোনো কমন পয়েন্ট তো খুঁজে পাচ্ছি না। ওদিকে মুরব্বিকে দিয়ে স্কেচ বানানো হচ্ছে। এর সঙ্গে বেলা পার করে রাতে হোটেলে নিয়ে আসে। দয়া বোতল নিয়ে আসলো, কাকু সাইজ করবে, তার ফোনে মেসেজ আসে। বাথরুমে গিয়ে বসে বসে কার সঙ্গে যেন কি কথা বলতে থাকে। দয়া তার মার সঙ্গে কথা বলছে। একটু পর দরজায় নক পড়ে। দয়া খুলে দেখে খাবার। কাকু বলে সে অর্ডার করেছিল। দয়া পকেট থেকে টাকা দেয়, কিন্তু ভাঙতি না থাকার কারণে কাকুর মানি ব্যাগ এনে যেই টাকা বের করতে কাত করে ভেতর থেকে এতগুলো সিম ও সিমের ঘাট পড়ে যায়। দয়ার অনেকটা অবাক লাগে। তাড়াতাড়ি ছেলেকে বিদায় করে দয়া সিমগুলো উঠায় আর মনে করে এই জন্য সে ফোনের ইএমআই কথা শুনে কি যেন ভাবছিল। সকালেই আবার তার ফোন ছিনতাই হয়ে গেল। এই ব্যাপারটা তো জমলো না। মাথায় পুরো সন্দেহ ঢুকে যায় এই লোকটার মাঝে ঘাবলা আছে। খুব করে ভাবে। কাকু বের হয়ে দয়াকে ফ্রেশ হতে যেতে বলে। দয়া চুপচাপ বাথরুমে ঢোকে। ওদিকে কাকুর বর্ণনা মতো ছবি আঁকানো শেষ করে তাকে দেখালে সে বলে এক্স্যাক্টলি এটাই, এই সেই লোক যে সেই রাতে ওই বাইক নিয়ে দোকানে এসেছিল। দয়া বাথরুম থেকে বের হয়। কাকু লক্ষ্য করে তার মুডটা কেমন জানি অন্যরকম। কি হয়েছে জানতে চাইলে দয়া কিছু বলে না। তার প্যাক বানিয়ে রেখেছিল কাকু, সে মেরে দেয়। কাকু বলে মাকে মিস করছিস নাকি, যা কথা বল তাহলে। দয়া ফোনটা যখন নেয় তখন আমরা বুঝতে পারি সে যাওয়ার সময় ফোনের ক্যামেরা চালু করে রেখে বাথরুমে রেখেছিল। বাইরে এসে ভিডিও দেখে তার হুঁশ উড়ে যায়। দেখে কাকু তার ড্রিঙ্কসে কিছু একটা মিক্স করলো, না জানি কি এটা। ভয়ে তারা হুড়ো করে নিচে গিয়ে মুখের ভিতরে হাত দিয়ে বমি করে বের করে ফেলে দেয়। এবার তার মনে পড়ে কেন বারবার সে রুম নেওয়ার সময় বেলকনির রুম খুঁজতেছিল, সবসময় ড্রিঙ্ক সেই বানাতো। বুঝে যায় তাকে ঘুমের মাঝে রেখে সে কিছু একটা করতো। ঠিক আছে, আজ কি করিস দেখা যাবে। বেটা বেলায় উদ্যম পিল্লাই, অনেক চালাকি করেছিস, এবার আমার পালা বলে ভিতরে যায়। কি এবার ঠিক আছিস তো? হ্যাঁ ঠিক আছে। কাকু ফোনটা রেখে আবার বাথরুমে যায়। দয়া ফোন নিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে লাস্ট চ্যাট যার সঙ্গে করেছে সেখানে গিয়ে কিছু ভয়েস দেখতে পায়। একটা প্লে দেয় যেখানে কাকু বলছে আমার নাম সুন্দরম, আমি দুবাই থেকে এসেছি, সিলবাম তোমার নাম্বার দিয়েছিল, তুমি আরো না, আমার একটা মেয়ে লাগবে, ছোট বয়সী, 12 থেকে 15 বছর হলেও হবে, বাড়ির কাজের জন্য। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছি? 3 লাখ অ্যাডভান্স তোমায় পাঠিয়ে দিচ্ছে, আজ রাতে কোথায় দেখা করবো বলো। সব শুনে তো দয়ার মাথা খারাপ হয়ে যায়। এগুলো কি? কাকু আসার আগে ফোন রেখে লাইট অফ করে সে চুপচাপ ঘুমিয়ে পড়ার ভান করে। কাকু মনে করে সে ঘুমিয়েছে, রেডি হয়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে দয়া ওঠে। এইসব গেট খোলা তো তার কাছে ব্যাপার না। কাকু গাড়িতে উঠে যেতে লাগে, দয়া তার পিছু নেয়। একটু পর কাকু একটা জায়গায় এসে থামে। পেছনে দয়াও এসেছে। এটা 4 মাথার মোড়ের মতো একটা জায়গা। কাকু আরুন নামে সেই লোকটাকে ফোন করেছে, কিন্তু সে ধরছে না। দয়া অপেক্ষা করছে, এ কি করে দেখি। একটু পর একটা গাড়ি আসে। কাকু মনে করে তার লোক, কিন্তু গাড়ি সোজা চলে যায়। কাকুর লুক দেখে মনে হচ্ছিল কোনো গড়বড় সে বুঝতে পেরেছে। উবার ডেকে সেখান থেকে চলে যায়। কাকু পৌঁছানোর আগে তো দয়ার পৌঁছাতে হবে। সে খুব দ্রুত হোটেলে ফিরে কাকুর আগেই শুয়ে পড়ে। কাকু এসে দেখে সে ঘুমাচ্ছে। সে আবার একটু ছাদে যায়। একা একা তার বইয়ের কথা মনে করে আর সেন পেছনে নিয়ে আসে। একটা বাচ্চার কেসের জন্য পক্সো কোর্ট তিরুয়ান্নাভেল্লাইতে যখন আন্টিকে সাইকোলজিস্ট হিসেবে প্রশ্ন করা হয়, সে ভুলে যায় কি উত্তর দিবে। আসামির ব্যাপারে বাচ্চা তাকে বলেছিল সবকিছু, কিন্তু সে তাকে চিনতে পারছে না, সবকিছু ভুলে গেছে। সেই আসামিরা কে ছিল চিনেছেন? ওই যে শপিং মলের মালিক শ্রীধর। আন্টির মেন্টাল প্রবলেমের কারণে আসামি ছাড়া পায়। আন্টির মনটা খুব খারাপ হয়ে যায় যে সে ভুলে যাচ্ছে সবকিছু, কিভাবে চলবে। কাকু তাকে যতটা পারে সামলায়, কিন্তু একদিন তো সীমা ছাড়িয়ে যায়। কাকু আন্টির অফিস রুমে বসেছিল। আন্টি তার স্টাডি করা সব কেসের ডায়েরি এনে কাকুকে পুলিশ মনে করে দিয়ে বলে এসব আসামের শাস্তি চাই এসপি সাহেব, তারা যে অপরাধ করেছে তাদের জেল দিলে বিচার হবে না, অন্য কিছু করতে হবে। কাকু বলে ঠিক আছে দেখবো। আন্টি বলে আমার হাজবেন্ড বাইরে অপেক্ষা করছে, আমি তাহলে যাই এসপি সাহেব। বলে উঠবে, কাকু বলে আপনি থাকুন, আমি ডেকে আনছি। বলে বাইরে গিয়ে আন্টির দিকে তাকায় আর অঝরে কান্না করতে লাগে যে এমন দিনও তাকে দেখতে হলো। সে তাকে ভুলে যাচ্ছে, তাকে চিনতে পারছে না। আপন বলতে তো সেই তার ছিল, তাকে সে চিনতে পারছে না। তার মানে কন্ডিশন কতটা খারাপ। মন খারাপ করে কিছুদিন পার হয়। একদিন বাসায় ফিরে দেখে তার দুনিয়া উলট পালট হয়ে গেছে। আন্টি যখন নিজে বুঝতে পেরেছে যে সে তার হাজবেন্ডকে চিনতে পারছে না, তার মানে সে মনে করেছে এখন তার বেঁচে থাকার কোনো মানেই নেই। তাই নিজেই নিজেকে, তার ওয়াইফ চলে যাওয়ার পর কাকু সেই ডায়েরিতে লেখা সব অপরাধীদের শাস্তি দিতে মাঠে নেমে পড়ে। সেই সুবাদে আজ এখানে তার আরেক শিকার আরুনকে ধরতে এসেছিল, বাট মিস হয়ে গেল। সকাল হয়ে যায়। দয়া যে জেলে ছিল সেখানে তার স্কেচ পাঠালে তারা চিনতে পারে এটা দয়া। উপরে জানাক, এদিকে এরা রেডি হচ্ছে চলে যাবে। কাকু বলে দয়া আমার তোমায় কিছু বলার আছে। এর মাঝে দরজায় নক পড়ে। কে? গণেশ এসেছে।
দয়া বলে আপনি নিচে আসুন, আমরা বাইরে। বলে গণেশকে নিয়ে যায়। গণেশ জিগায় কি হলো, তুই আমাকে এখানে ডাকলি কেন? দয়া ভিডিও দেখায়। গণেশও অবাক, এ তো তাহলে নাটক করছিল ভুলে যাওয়ার, শালা তো খুব খারাপ। দয়া বলে সে বাচ্চাদের সঙ্গে মন তো চাইছে শালাকে। গণেশ বলে দেখ আমরা তাকে আন্ডার এস্টিমেট করেছি, কিন্তু সে চালাকি করে তোকে ইউজ করেছে, ছেড়ে দিলে হবে না, চল ওকে নিয়ে আমার ফার্ম হাউসে যাই। দয়া বলে ঠিক আছে, আমিও ভালো মানুষ না তাই বলে বাচ্চাদের সঙ্গে, চল ওকে আজ। কাকু চলে আসে। দয়া বলে স্যার আমরা আজকে গণেশের ফার্ম হাউসে যাই, একটু মজামস্তি করে তারপর না যাবো হনি, চলুন। খানিকটা জোর করে তাকে সঙ্গে নেয়। কাকুও না করে না, কারণ দয়া বলেছে। কাকু গণেশের সঙ্গে গাড়িতে যায়, দয়া পেছনে মালটা নিয়ে আসবে, সে আলাদা যায়। পুলিশ যেহেতু দয়ার খোঁজ পেয়েছে, সে যেখানে যেখানে গেছে সেখানেই তো কেউ না কেউ উপরে গেছে। তার পিছু নিতে তার ফোন, পরিবার, বন্ধু বান্ধব সবার ফোন ট্রেস করতে বলে। এরা ফার্ম হাউসে যাচ্ছে। গণেশ কাকুকে অনেক প্রশ্ন করছে। কাকু হয়তো বুঝতে পারছে তারা তাকে সন্দেহ করেছে, পিছনে তাকিয়ে দেখছে। কি হলো স্যার, দয়াকে দেখছেন? ও এসে যাবে, চিন্তা করেন না। চিন্তা দয়ার না, কাকুর ফেস দেখে মনে হচ্ছে মাথায় কিছু একটা এসেছে। ফোন বের করে হোয়াটসঅ্যাপে গিয়ে যে আরুণের সঙ্গে তার কথা হয়েছিল তার প্রোফাইল পিকটা চেক করে, যেটা উল্টো করলে গণেশের গাড়ির পেছনে ঝুলিয়ে রাখা এই ডলের মতো। কাকু ভালো করে দেখে, তারপর বুঝতে পারে ওটা আর এই প্রোফাইলে দেওয়া সেম। তার মানে সেই আরুণ আর কেউ না, এই গণেশ হারামি। সেটা আবার প্রমাণ করতে কি আমরা আমাদের দেখায় যে কাল রাতে যখন কাকু তার সঙ্গে দেখা করতে আসে, আরুণ তো জানতো না তার ক্লায়েন্ট কে, আর কাকুও জানতো না গণেশই সেই আরুণ। কাকুকে দেখে তো গণেশ চিনতে পারে, তাই তার সঙ্গে দেখা না করে সেদিন সোজা চলে গেছিল। পুলিশের গাড়ি এদিকেই আসছে, মানে তারা হয়তো গণেশের ফোন ট্র্যাক করেছে। গাড়ি ফার্ম হাউসে আসে। গণেশ নেমে রুম খুলতে যাবে, কাকু তার হোয়াটসঅ্যাপে কল দেয়। গণেশ ফোন হাতে নিলে কাকু ফোনটা কেটে দেয়। গণেশ বুঝে যায় কাকু তাকে চিনতে পেরেছে। ফিরে আসে, ও তাহলে ফাইনালি আমাকে খুঁজে পেয়েছেন। কাকু বলে তাহলে তুই সেই আরুণ যাকে আমি খুঁজতেছি? গণেশ বলে আমি। আচ্ছা তুই বল তুই কে, তুই আমাদের পিছে কেন পড়ে আছিস? কাকু বলে আমি কে সেটা তোর জানার দরকার নেই। মধুমিতার কথা মনে আছে? ও তুই কি তার বাপ? কাকু চুপ। তাহলে ওর সঙ্গে যে মেয়েটা এসেছিল ধানিয়া, ওর বাপ? আরে ধানিয়া তো সেই ছিল, এখন মালয়েশিয়ায় আরাম করছে। কাকু বলে তুই যে একটা জানোয়ার সেটা জানিস? গণেশ বলে সে তুই যাই বল, কাঁচা আমের মজাই আলাদা। কাকু বলে দয়া তোর ব্যাপারে এসব জানে? গণেশ বলে ও গাধা, ওর এসব ধারণা নেই। যদি জানতে পারে তাহলে আর কি, টাকা দেখলে মুখ বন্ধ করে নেবে, কিন্তু ও জানার আগে আমি তোকে শেষ করে দেবো বলে কাকুকে ধরে। দুজনের মধ্যে হাতাতে শুরু হয়। অবভিয়াসলি কাকু বয়স্ক মানুষ, সে খাবে। খেতে খেতে কিছুক্ষণ পর দয়া চলে আসে। তার আশা দেখে গণেশ তার হাত মুখ বেঁধে ফেলে, তারপর কুড়াল দয়ার হাতে দিতে লাগে, নে এবার তোর পালা। দয়া নেয় না, কাকুর কাছে আসে। কি ভুলে যাওয়ার রোগ আপনার না? এত সহজে আমাকে বোকা বানালেন? আমি আরো আপনাকে কত ভালো মানুষ মনে করেছিলাম। গণেশ চল খুলে দে। খুলে দিব? কি বলছিস? যা বলছি তাই কর, খুলে দে। খুলে দিলে তো সে তাকে সব বলে দিবে, তাই গণেশ তাকে সাইজ করতে যাবে, দয়া ধাক্কা দেয়। চুপ থাক একটু। সে বাঁধন খুলে দেয়। তারপর কাকুর ফোন নিয়ে বলে আমি সব শুনেছি রে আরুণ। মানে কাকু গাড়ি থেকে নামার সময় দয়াকে ফোন দিয়ে লাইনে রেখে তার সঙ্গে কথা বলে, যার সবকিছু দয়া শুনতে পারে। যেহেতু এখন দয়াও তার ব্যাপারে জানলো, তাকে মারতে তেড়ে আসে, আর শুরু হয় তাদের দুজনের মাঝে হাতাহাতি। কোনো ওভার অ্যাকশন না, নর্মালি শক্তি আর বুদ্ধি দিয়ে যে মারামারি ন্যাচারালি হয় তেমনটাই হয়। অবভিয়াসলি দয়া গণেশকে সাইজ করবে। মারটারে খেয়ে গণেশ দয়াকে টাকার লোভ দেখাতে থাকে, কোটিপতি বানিয়ে দিবে। সে তো একই প্রায়। দয়া শাবলের গোড়ায় ঘুতো মেরে বলে তোর আর আমার মাঝে আসমান জমিনের তফাৎ বে, না লায়ক কোথাকার। কাকু দয়ার উপর রেগে যায়, সেইটা কি করলো? পুলিশ আসার আগেই শাবলটা কাকু হাতে নিয়ে নেয়। পুলিশ মনে করে কাকুই মেরেছে, দুজনকে ধরে নেওয়া হয়। সিন কোর্টে শুরু হয়। জজ সাহেব জিজ্ঞাসা সে এসব কেন করেছে? কাকু বলে তারা যে অপরাধ করে খুশি পায়, আমি তাদের শাস্তি দিয়ে সেই খুশি পাই। বাট এটা তো নিয়ম না। কাকু স্বীকার করে সেই সব করেছে, এর সঙ্গে দেওয়ার কোনো কানেকশন নেই। তাই কোর্ট তাকে সব ধারা থেকে বের করে রায় সামনের সপ্তাহে দেওয়ার কথা বলে শেষ করে। দুজনকে থানায় নিয়ে যাওয়া হবে। ম্যাডাম কাকুকে মিষ্টি খাওয়ায়, কারণ তার মেয়েরও মেয়ে হয়েছে। মানে সে বাচ্চা মেয়েদের জন্য যা করেছে তাতে তো তার নাতি সেফ থাকার একটা আশঙ্কা বাড়লো, তাই হয়তো তার প্রতি সম্মান দেখালো। মধুমিতার মা, ধানিয়ার বাবা মা কাকুকে ধন্যবাদ জানায়। কাকু তাদের কিন্তু চেনে না। ম্যাডামকে বলে ধানিয়ার খোঁজ পাওয়া গেল কিনা। ম্যাডাম বলে কাজ শুরু হয়েছে, পাওয়া যাবে। কাকু তার ছেলে মেয়ের সঙ্গে কথা বলে গাড়িতে ওঠে। দয়া বলে 1704, এটা আপনার এটিএম এর পিনকোড না? কাকু হা, তুই কি করে জানলি? দয়া বলে এটা আপনার ম্যারেজ ডে, আন্টির জন্মদিনও এটা। সব ভুলে গেলেও আপনি এটা কখনো বলতে পারবেন না। আচ্ছা কুমার আপনাকে কি বলে ডাকে? আঙ্কেল না? জন্মের পর আমি বাবাকে দেখিনি, কিন্তু আপনি যখন যখন আমাকে টাচ করতেন আমার মনে হতো বাবা থাকলে বুঝি এভাবেই আদর করতো। মানে সে কাকুকে নিজের বাবার মতোই ফিল করেছে আর কি। আচ্ছা সব ছাড়ুন, বলুন নাগরকাল যেখানে আপনাকে আমি প্রথম দেখেছিলাম ওখানে আপনার হাত বাঁধা ছিল কেন? কাকু বলে ওটা ছিল আমার প্রথম অ্যাটেম্প্ট। লোকটা ছিল জেলার, তাই কৌশল বুঝতো। আমার হাত বেঁধে দেয় জানালার সঙ্গে, কিন্তু সে তো জানে না আমি কি করতে পারি, ধরে ফেলি। তারপর হাত বাঁধাই ছিল, ভাবছিলাম কি করব, এর মাঝে তুই আসিস। তারপর আর কি হলো দেখলেন, হয়তো ক্যামেরা তাদের ফলো করেই মুভিটা এখানেই শেষ করে দেয়। তো এই মুভি থেকে দুইটা পয়েন্ট আমি আপনাদের বলি, খুব ভালো করে মাথায় গেঁথে নিন। প্রথমত অবজারভেশন।
পৃথিবীতে যত গুণী মানুষের কথা শুনেছেন সবার মাঝে একটা কমন ফ্যাক্ট ছিল, তারা অবজার্ভ করত, কোনো ব্যাপার নিয়ে ভাবতো, ভাবনা যেন তাদের মাথায় আসে, এর জন্য নতুন কোনো কিছু করতো। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে পৃথিবীর সব কিছু আপনার উপকার ফায়দার জন্যই বানানো হয়েছে, আপনাকে জাস্ট সেটা অবজার্ভ করতে হবে, ভাবতে হবে। এতে করে কি কি লাভ হবে? আপনি নিজেকে চিনতে পারবেন, পরিবর্তন হতে পারবেন, দুনিয়াদারি বুঝতে পারবেন, জ্ঞানের ভান্ডার খুঁজে পাবেন, শান্তির রাস্তা খুঁজে পাবেন, লাইফে যত বড়ই মুসিবত আর ঝামেলা আসুক না কেন কুল থাকতে পারবেন। এই সব কিছু হবে যদি আপনি চারপাশে সব কিছু নিয়ে চিন্তা করেন, ভাবেন, অবজার্ভ করেন। আর এই অবজারভেশনের সব থেকে বেস্ট দুইটা রাস্তা হলো বেশি বেশি মানুষ ও নেচারের সঙ্গে মেশা। একটা ভালো জ্ঞানী চালাক সৎ মানুষের সঙ্গে মিশুন, অবজার্ভ করতে পারবেন আপনি ভালো হয়ে গেছেন, তার থেকে এত এত কিছু শিখছেন, জানছেন যা কখনো কল্পনাতেও আসেনি। ভাবতে অবাক লাগে যে দুনিয়াতে যত মানুষ আছে সবার মাঝে আলাদা আলাদা শিক্ষার ব্যাপার আছে, সবার মাঝে আলাদা আলাদা গুণ কিছু জানার আছে, যেগুলো জানলে বুঝলে শিখলে অন্য কেউ লাভবান হবে। দুনিয়া ঘুরুন, পাহাড়ে যান, রাস্তাঘাট, সমুদ্র, মাঠ, সংস্কৃতির সঙ্গে মিশুন, অবজার্ভ করুন, বুঝতে পারবেন শান্তি কি করে পাওয়া যায়, শিখতে পারবেন দুনিয়াতে কত কি আছে, জানতে পারবেন ঘরের কোণে বসে বসে নিজেকে শোধরানো যায় না, বেঁচে থাকার জন্য রাস্তা খুঁজে পাবেন। তাহলে মোট কথা কি হলো? ছড়িয়ে পড়ুন মানুষ আর নেচারের মাঝে, তারপর জাস্ট অবজার্ভ করুন, ভাবুন, চিন্তা করুন, দেখবেন আপনি একটা অমায়িক মানুষ হয়ে গেছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি। দ্বিতীয় যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হলো, আমরা যে সমাজে আছি এখন, এখানে মানুষের সঙ্গে কিছু জানোয়ার, রাস্তার পাগল কুত্তাও বসবাস করে, যাদের থেকে নিজেকে বেঁচে চলতে হবে। এই সুবাদে আসে পরিবারের কথা। দোষ স্বীকার করলে কি হয় সেটার ভয় সব থেকে বেশি কে পায় জানেন? একটা বাচ্চা। বাচ্চারা নিজেদের দোষ স্বীকার করবে, এর জন্য অনেক হিম্মত, সৎ সাহস, ভরসা, আস্থা লাগে, যা আসে পরিবার থেকে। আপনার বাচ্চা যদি দোষ স্বীকার করতে না পারে, আপনাকে মন খুলে বলতে না পারে, এখানে দোষ তার নয়, আপনার পরিবারের। যদি এতটুকু ভরসা বাচ্চার মনে পরিবার না নিয়ে আসতে পারে, তাহলে পরিবারের দায়িত্ব কি? আমরা যেমন চাই সন্তানরা আমাদের কথা মতো চলুক, আমাদের কথা শুনুক, তাদেরও মন চাই পরিবার তাদের কথা শুনুক, মানুক। বিশেষ করে মেয়ে সন্তানদের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকবেন। প্রবলেম, অভিযোগ, অভিমান ছোট থেকে ছোট হোক, গুরুত্বের সঙ্গে দেখুন, নজর রাখুন, তারা যেন ভরসা করতে পারে এমন জায়গা তৈরি করুন। করতে হবে, এছাড়া কোনো উপায় নেই, নো ওয়ে। কারণ ওপরে কি বললাম, আমরা জঙ্গলে বসবাস করছি, যেখানে চারপাশে মানুষের মাঝে কিছু অমানুষও রয়েছে। আজ ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি লাইক সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে করে দিবেন। যদি মনে করেন এই কাহিনী কাউকে জানাতে হবে তাহলে তার সঙ্গে শেয়ারও করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে একটু ফলো দিয়ে আসতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।